নমস্কার। রাজ্যের বাজেট গতকাল পেশ হয়ে গেছে এবং সে নিয়ে গদি মিডিয়ায় হই হই চইচইয়ের কোনো শেষ নেই। আপনারাও জানেন, আমিও জানি, এগুলোর কোনো মানে নেই। মানে বাজেট ভালো হতেই পারে, কিন্তু গদি মিডিয়ার বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। ভালো হলেও তারা বলবে দুর্ধর্ষ, আর খারাপ হলেও তারা বলবে এমন ভালো দেখি নাই। তো ফলে আমাদের একদম বাস্তব চিত্রের দিকে তাকিয়ে দেখতে হবে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো ছিল গত সরকারের আমলে, তার কতটা রইল না, কি তার হিসেব নিকেশ সেটা দেখতে হবে আর কি। তো এই বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে সবথেকে লক্ষণীয় বিষয় ছিল অন্নপূর্ণা যোজনা। তো লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে দেওয়া হয়েছে, তার জায়গায় এসেছে অন্নপূর্ণা যোজনা। সে নিয়ে আগ্রহ ছিল প্রচুর। শুধু ১,৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে এই জন্যে নয়, তার সঙ্গে নানা রকম ধোঁয়াশা যোগ হচ্ছিল। তো কতজন পাচ্ছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী নানা সময় নানা রকম সংখ্যা বলছিলেন। ২৮,২৫,৭৬৯ জনের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত ৫০ লক্ষ মা বোন দিদিকে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। জুন মাসে ৩ তারিখে ২৮ লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে গেছে। এখন অবধি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১ জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো এই সব দ্বন্দ্ব এবার ঘুচলো বলা যেতে পারে, কারণ একদম সংখ্যা দিয়ে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে। তো বাজেটে বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য মোট ৩৬,০০০ কোটি টাকা। তো এটা দিয়ে আমরা খুব সহজেই হিসেব করে ফেলতে পারি সর্বোচ্চ কতজন মহিলা এটা পেতে পারেন। তো ১ বছরের হিসেব ধরলে সর্বোচ্চ ১ কোটি মহিলা এই প্রকল্পের সুযোগ পেতে পারেন। কীরকম না, ১ কোটি মহিলা যদি হন, ৩,০০০ টাকা করে পান, তাহলে ৩৬,০০০ টাকা হয় মাসে। আর ৩৬,০০০ কোটি টাকা মানে হচ্ছে যে ১ কোটি মহিলাই এটা পেতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগের সহজ অঙ্ক। তো এটা যদি ৯ মাসের বাজেট হয় তাহলে সংখ্যাটা আর একটু বাড়বে। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল একটা সার্বজনীন প্রকল্প। পেতেন মোটামুটি ২.৪ কোটি মহিলা, ২,৪০,০০,০০০, কেউ কেউ বলছেন ২,২০,০০,০০০। তো সংখ্যাটা অর্ধেকেরও বেশি যে কমেছে অঙ্কের হিসেবে, সে নিয়ে কোনো সন্দেহ রইল না। এবং বাজেট বরাদ্দের যে কথাটা বলছি সেটা হলো সর্বোচ্চ বাজেট বরাদ্দ, পুরোটাই যে খরচ করে ফেলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মানে ২,৪০,০০,০০০ থেকে কমে ব্যাপারটা যে অন্তত ১ কোটিতে দাঁড়াচ্ছে, অর্থাৎ আপনার পাড়ায় যদি ১০০ জন পেতেন তাহলে যে এখন মোটামুটি ৪০ জনের বেশি পাবেন না, এই নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। তো সোজা কথায় বলতে গেলে প্রকল্পটা আর সার্বজনীন রইল না। এটা গেল অন্নপূর্ণার যোজনা নিয়ে। তো বেকার ভাতা নিয়ে আরও একটা কেলেঙ্কারি হয়েছে। বেকার ভাতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আর সার্বজনীন থাকছে না, মানে বেকার হলেই যে আপনি ভাতা পাবেন সেই ব্যাপার আর নেই। তো যুবসাথী প্রকল্পটাকে বাতিল করা হয়েছে, তার জায়গায় এসেছে ভরসা নামে একটা প্রকল্প। সেখানে বলা হয়েছে স্নাতক বেকাররা পাবেন ৩,০০০ টাকা আর অন্যান্যরা পাবেন ২,০০০ টাকা। তো এটা তো ভালোই ব্যাপার, কিন্তু তাহলে বলছি কেন সার্বজনীন রইল না? কারণ এর সঙ্গে আর একটা যদি কিন্তু ইত্যাদি যোগ করা হয়েছে। তো মোটামুটি দুটো কথা বলা হয়েছে। আপনি যদি অন্য প্রকল্প, আপনি বা আপনার পরিবারের কেউ যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধে পান তাহলে এটা আপনি পাবেন না। মানে অন্নপূর্ণা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আপনি এটা পাবেন না, খুব সহজ ব্যাপার। আর ২ হচ্ছে যেটা মারাত্মক, যে এর জন্য পারিবারিক আয় বছরে ১ লক্ষ টাকার কম হওয়া দরকার। তো ১ লক্ষ টাকা মানে মাসে কত? মোটামুটি ৮,৩০০ টাকা। সেটা হচ্ছে পারিবারিক আয়। মানে আপনার বাবা দাদা ইত্যাদিরা যদি যে পরিমাণ আয় করেন সব যোগ করলে যদি মাসে ৮,৫০০ টাকার থেকে কম হয় তবেই আপনি এটা পাবেন, নইলে পাবেন না। তো পারিবারিক আয় কাদের ৮,৫০০ টাকার থেকে কম আমি এই মুহূর্তে জানি না।
তো একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যেটা এইবার সার্বজনীন রইল না। যদি এই হিসেবটা থাকে তাহলে খুব কম লোক পাবেন, কেউই পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু এই নিয়ে একটা ধোঁয়াশা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ওই যে বাজেটে লেখা ছিল বার্ষিক 1 লক্ষ টাকা, সেটা নাকি ভুল লেখা হয়েছিল, আসলে ওটা মাসিক 1 লক্ষ টাকা হবে। তো কোন বাজেট বক্তৃতায় ভুল সংখ্যা চেপে দেওয়া হয় এই ধরনের সংবেদনশীল বিষয়ে আমি ঠিক জানি না। আর উনি মুখে বললেন বলে সেটা অবিশ্বাস করারও কোনো কারণ নেই, আবার বিশ্বাস করারও কোনো কারণ নেই যতক্ষণ না লিখিত আকারে আসছে। তো যদি ওটা 1 লক্ষ টাকা মাসে হয় তাহলে সংখ্যাটা বাড়লো, কিছু লোক পাবেন, কিন্তু সার্বজনীন যে থাকবে না এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে কথাটা হলো যে সার্বজনীন ভাতার যে যুগ ছিল সেটা মোটামুটিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো একই কথা প্রযোজ্য কন্যাশ্রী এবং সবুজ সাথীর ক্ষেত্রেও। এ দুটো খুব সম্ভবত থাকছে না, কারণ বাজেটে কোনো উল্লেখ আমি খেয়াল করিনি। তো অন্য একটা জিনিস এসেছে তার বিকল্প হিসেবে, অবিবাহিত কলেজ ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে, এরকম একটা ঘোষণা করা হয়েছে। এবং এর জন্য মোট বরাদ্দ হচ্ছে 1,000 কোটি টাকা। তো এটা খুবই ভালো ঘোষণা, কিন্তু এখানেও একটা ক্যাচ আছে। যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার বা বেকার ভাতার ক্ষেত্রে বলছিলাম যে 1,000 কোটি টাকা যদি হয় এবং প্রতিজনকে যদি 50,000 টাকা দেওয়া হয় তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ কতজন পেতে পারেন? সর্বোচ্চ পেতে পারেন 2 লক্ষ। তো এতে সমস্যা দুখানা। এক হচ্ছে যে আপনি শুধু কলেজ ছাত্রীদের দিচ্ছেন, এটা সার্বজনীন রইল না, যেটা আগে বলছিলাম যারা স্কুলে যাচ্ছে যে মেয়েরা তারা সবাই সাইকেল পাচ্ছিল, কন্যাশ্রী পাচ্ছিল, সেটা একটা সার্বজনীনতার ব্যাপার ছিল। এবং একই সঙ্গে তার সঙ্গে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষায় নিচের তলার শিক্ষায় জোর দেওয়া হচ্ছিল। তো কলেজে এমনি যায় হচ্ছে একটু প্রথম প্রজন্মের লোকজন কম যায়, দ্বিতীয় তৃতীয় প্রজন্মের শিক্ষিতরা সেখানে যান, শিক্ষিত বাড়ির লোকেরা। তো ফলে এটা একটু তেলা মাথায় তেল দেওয়া হয়ে যাচ্ছে, 1 নম্বর কথা। এবং যারা কলেজে যাচ্ছেন সেখানে জোর দেওয়া মানে হচ্ছে যে সার্বজনীন শিক্ষা, স্কুলের শিক্ষায় জোরটা কম, সেখানে ড্রপ আউট কমিয়ে দেওয়া যাবে, এরকম কোনো আশা ভরসা দেখা যাচ্ছে না। আর 2 হচ্ছে যে তার মধ্যেও কি সবাই পাবেন? যা হিসেব দেখা যাচ্ছে যে গত বছর 3 থেকে 3.5 লাখ ছাত্রী গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। তো ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যাটা বেশি, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত 55 থেকে 60% হচ্ছে ছাত্রদের সংখ্যাটা একটু কম। তো সেটা অন্য বিষয়, কিন্তু সংখ্যাটা যদি 3.5 লাখ হয় আর আপনার বাজেট বরাদ্দ সর্বোচ্চ যদি 2 লাখের হয় তাহলে এমনি কিন্তু 1.5 লাখ পাবে না। তো ফলে দেখা যাচ্ছে যে কোনো একটা কাট অফ, কোনো একটা কেটে দেওয়া হবে, যেটা বলা হয়নি, কোনো একটা মাত্রা এখানে থাকবে। ফলে দেখে শুনে মনে হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়ার প্রকল্প এখানেও আছে, ব্যাপারটা আর সার্বজনীন থাকছে না। তো ফলে আমরা একটা অ্যাপ্রোচ সমানেই দেখতে পাচ্ছি যে সার্বজনীন ভাতার যে স্কিম ছিল গরিব লোকেরা সবাই পেতেন, গরিব বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সেটা থাকছে না, অনেক রকম কন্ডিশন নিয়ে আসা হচ্ছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আপনারা জানেন লম্বা ফর্ম টর্ম আছে, তো সেই নিয়ে অন্যত্র আলোচনা হয়েছে। এখানে আমরা শুধু বাজেট নিয়ে কথা বলছি, আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে সার্বজনীন ব্যাপারটা নেই এবং অনেক ক্ষেত্রে বহু মানুষ বাদ যাচ্ছেন। বিশেষ করে অন্নপূর্ণার ক্ষেত্রে সংখ্যাটা বেশ কম হওয়ার সম্ভাবনা, সেটা তো আপনাদের আগেই বললাম। তো পরের জিনিসটা সেটা আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য 5,000 টাকা পেনশন। এই নিয়ে শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক সম্মেলন করলেন ওই ঠিক বাজেট ঘোষণার পরে। সেখানে উনি বললেন যে আগের জমানায় অন্যদের ছাটকাট হতো, এখানে হবে না, খুব ভালো কথা। তো জরুরি অবস্থায় যারা জেল কেটেছেন তারা পাবেন 10,000 টাকা মাসে, আর যারা রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে বলা হলো সংগ্রামী ভাতা দেওয়া হবে। তো শুভেন্দু অধিকারী তাঁর যে সাংবাদিক সম্মেলন সেখানে বেশ বেশ জোর দিয়েই বললেন যে বিভিন্ন লোক রাজনৈতিক অত্যাচারের এবং মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদেরকে এই ভাতাটা দেওয়া হবে। তো এমন একটা ভাব যেন এই জমানায় সেটা আর হবে না। অথচ মজাটা যেটা সেটা হচ্ছে এই বাজেট যখন ঘোষণা হচ্ছে তখনই আরেকটা ঘটনা সামনে এসেছে। ফেসবুকে অডিও ভিজুয়াল বানানোর জন্য গ্রেপ্তার হয়েছেন ডোমকলের 2 যুবক, ফিরোজ এবং রাজেশ। এদেরকে আপনি সাংবাদিক বলবেন না আজকে এখন যেভাবে নেট প্রভাবী বলা হচ্ছে সেটা বলবেন, সে আপনার ব্যাপার। তো কিন্তু এরা একটা পেজ চালাতেন যার নাম হচ্ছে থটস অফ রিয়েলিটি 2.0।
তো ব্যক্তিগতভাবে এই পেজটা আমি মাঝে মধ্যেই দেখতাম। বর্তমান সরকার বিরোধী কিছু বক্তব্য ছিল, এর আগে পূর্বতন সরকার বিরোধীও কিছু বক্তব্য ছিল, কিন্তু অশালীন বা আপত্তিকর আমার জ্ঞান বুদ্ধিমতো একটাও দেখেছি বলে মনে হয় না। তো ফলে দুটো জিনিস পাশাপাশি চলছে, একদিকে হচ্ছে ভাতা দেওয়া, অন্যদিকে গ্রেপ্তার করা। এখনও পর্যন্ত মোটামুটিভাবে যে হিসেব পাচ্ছি 10-এর উপর তো সাংবাদিক বা নেট প্রভাবী গ্রেপ্তার হয়েইছেন স্রেফ মত প্রকাশের জন্য। কেউ কেউ বলছেন সংখ্যাটা 16। অনেকগুলোর নাম আমি গড়গড় করে বলে দিতে পারি, আকরামুল বাগানি থেকে, ফরিদুল থেকে, গর্গ হয়ে, প্রবীর বিশ্বাস হয়ে, এই দুজন ফিরোজ এবং রাজেশ, আরও কয়েকজন আছেন, সবার নাম আমার মনে পড়ছে না। তো ফলে ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে যেটা, যে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, যে একদিকে ভিত্তিহীন মামলার যারা শিকার হয়েছেন তাদেরকে নাকি টাকা পয়সা দেওয়া হবে, সংগ্রামী ভাতা দেওয়া হবে, উল্টো দিকে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারও করা হবে। তো ফলে সন্দেহ যেটা, যে তাদেরই দেওয়া হবে যারা বিজেপির পক্ষে কথা বলছেন, উল্টো দিকের লোকেদের নানাভাবে চুপ করিয়ে দেওয়া হবে, এরকম একটা চেষ্টা চলছে বলে সন্দেহ করা যেতেই পারে। তো ফলে বাক স্বাধীনতার উপর হানা চলছে এবং তার সঙ্গে সাংবাদিকদের ভাতা দেওয়া হচ্ছে। এবং যেহেতু ওরা এই সাংবাদিক দুজন বা নেট প্রভাবী দুজন একটু দূরের দমকলের মানুষ এবং তথাকথিতভাবে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, এ নিয়ে বিশেষ হইচই হবে বলে মনে হচ্ছে না। ফলে আমরা একটা অদ্ভুত জগতে প্রবেশ করছি, চারদিকে গিজগিজ করছেন তথাকথিত সাংবাদিকরা, সাংবাদিকদের উপর হানা হলে তারা কেউ মুখ খুলবেন না, অথচ সরকারের প্রধান জোর গলায় বলবেন তিনি সংগ্রামী ভাতা দেবেন। রাজনৈতিকভাবে যাদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা ইত্যাদি করা হয়েছে, তারপর তার সরকারি সম্পূর্ণ ফালতু কারণে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অন্য লোকেদের মামলা দেবে। তো এইটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা এই বাজেটের ক্ষেত্রে লক্ষ্য করলাম। এবং তারপরের বিষয়টা হচ্ছে আরেকটা সার্বজনীন ভাতা নিয়ে খুব আলোচনা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পরেই, আর সেটা হলো স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথী নিয়ে বিশেষ কিছু কথা নেই বাজেটে, একেবারেই কথা নেই। তার কারণ সরকার তো বলেই দিয়েছে স্বাস্থ্যসাথী থাকবে না, আয়ুষ্মান ভারত থাকবে, কিন্তু সে নিয়েও বিশেষ কথা নেই। তার কারণ হচ্ছে যে আয়ুষ্মান ভারত তো একটা কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তো ফলে নতুন করে এখানে আলাদা করে কিছু বলার নেই। তবে একটা কথা বলার ভালো, যে এক্ষেত্রেও স্বাস্থ্যসাথী যেমন সার্বজনীন ছিল, আয়ুষ্মান ভারত একেবারেই সার্বজনীন নন, তারও কিছু ক্রাইটেরিয়া আছে। সবাই একদমই পাবেন না, কিছু মানুষ পাবেন, কিছু মানুষ পাবেন না। তো ফলে সব মিলে যেটা আমরা বলতে পারি, দুটো জিনিস এতক্ষণ যা দেখলাম, যে এক হচ্ছে যে সার্বজনীন যে ভাতার ব্যাপারটা ছিল সেটা ভীষণভাবে কেটে দেওয়া হয়েছে, এবং অন্নপূর্ণা যোজনা আসলে কতজন পাবেন এ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং একই কথা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও, স্বাস্থ্যসাথী তো থাকছেই না, কতজন যে সার্বজনীন সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে, সার্বজনীন নয় স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবেন এ নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থাকছে। কম সংখ্যক লোকই পাবেন বলে আন্দাজ করা যায়। এবং সাংবাদিকদের যদিও ভাতা টাতা দেওয়া হচ্ছে, কিন্তু একই সঙ্গে চলছে সাংবাদিক বা নেট প্রভাবীদের গ্রেপ্তার, দুটোই একসঙ্গে চলছে। তো এইটা হলো মোটামুটিভাবে যাকে বলা হয় টেক অ্যাওয়ে বাজেট থেকে। এছাড়াও আর অনেক জিনিসগুলো ঘটেছে, সেগুলো খুব উল্লেখযোগ্য কিছু নয়। একটা জিনিস চালু করা হচ্ছে যার নাম হচ্ছে ডায়াল 112। এটা সত্যি সত্যি প্রশংসনীয় উদ্যোগ, যেখানে ফোন করলেই বিদেশে যেরকম আছে আপনি ফোন করবেন একটা ডায়াল, একটা আপনার কিছু এমার্জেন্সি থাকলে থানায় থানায় নাকি গাড়ি মজুদ থাকবে, আপনাকে সাহায্য করতে তারা চলে আসবে। এটার জন্য বরাদ্দ হচ্ছে 100 কোটি টাকা। 18% উপরে আরও 20% ডিএ দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, চালু হবে অক্টোবর থেকে। তো এটা নিয়ে নানা সমালোচনা আসছে, কিন্তু আমি ঠিক নিশ্চিত নই যে চুক্তিভিত্তিক যারা আছেন তারা পাবেন কি পাবেন না, এ নিয়ে নানা সমালোচনা আসছে। হ্যাঁ, তো কিন্তু সরকারি কর্মচারীরা যে পাবেন এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। এছাড়াও যেটা করা হচ্ছে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ এবং পরীক্ষার জন্য ইউপিএসসি ধাঁচে প্রাতিষ্ঠানিক কাঠামো। তো ইউপিএসসি ধাঁচের পরীক্ষা, নিট ইত্যাদি নিয়ে কি চলছে আপনারা জানেন। ফলে সেই প্রাতিষ্ঠানিক কাঠামো কতটা সাফল্যমণ্ডিত হবে বলা খুব কঠিন। এছাড়াও সিভিক ভলান্টিয়ারদের মাইনে বাড়ছে 2000 টাকা, আশাদের মাইনে বাড়ছে 5000 টাকা, বয়স্ক এবং বিধবা ভাতা 500 টাকা করে বাড়ছে। এই বয়স্ক এবং বিধবা ভাতা আশা করছি কিছু, যেহেতু লেখা নেই যে এখানে কোনো কাট অফ নেই, তো এই দুটো ইউনিভার্সাল স্কিম সার্বজনীন ব্যাপার খুব সম্ভবত থেকেই যাচ্ছে। এবং শেষ করব যেটা দিয়ে, সেটা হলো মিড ডে মিল। মিড ডে মিলের বরাদ্দ কিছু বেড়েছে, কিন্তু খুব কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো যে কলকাতা শহরে মিড ডে মিলের দায়িত্ব নাকি ইসকন পেয়েছে। তো ইসকন একটি ধর্মীয় সংস্থা, কেন পাবে এ নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। তো সেটাও যদি ছেড়ে দিই, দ্বিতীয় কথাটা হলো আমরা জানি যে ইসকন নিরামিষ খাবার দাবারের প্রবক্তা,
তা কথা হলো মিড ডে মিলে কি তাহলে শুধুই নিরামিষ দেওয়া হবে? ডিম টিমের যে কথাগুলো হচ্ছিল, সেই ডিম কি কেবল ছোড়ার কাজেই ব্যবহার করা হবে? পুষ্টির জন্য আর কোনো প্রয়োজন নেই? এবং সব থেকে বড় কথা হলো, তাহলে সত্যি সত্যিই কি ধীরে সুস্থে নিরামিষ রাজত্ব নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে? উত্তর আমার কাছে নেই, জানি না, আমরা দেখতে থাকবো, আপনারাও দেখতে থাকুন। তো যারা এই বিশ্লেষণটা পছন্দ করলেন, মানে যারা গদি মিডিয়ায় কি দুর্দষ্ট জিনিস রয়েছে এটুকুতেই কান না দিয়ে একটু বিশ্লেষণ শুনতে চান, সত্যিই ভিতরে কী আছে জানতে চান, তো তাদের জন্য এটা উপস্থাপন করলাম। যাদের ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন, পছন্দ হলে হাইপ টাইপ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কলেজ স্ট্রিটে আমাদের দোকানে আসবেন। এই সময়ে আমাদের সকলের কাছাকাছি থাকা, যোগাযোগ রেখে চলাটা খুব জরুরি বলে আমার মনে হয়। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।